এখন তো এফ কমার্স কিন্তু আমাদের এখানে অনেকই, ফেসবুক ভিত্তিক কমার্স যেটা, এবং 99% ক্ষেত্রে দেখবেন যে ওই ক্যাশ অন ডেলিভারি। সো ক্যাশ অন ডেলিভারি কেন? একটা কথা আছে যে ঠিক আছে, যারা ক্রেতা তারাও একটু ভরসা পাচ্ছে না। বিভিন্ন যে দুর্ঘটনা ঘটেছিল, যে ই ভ্যালি নিয়ে যে দুর্ঘটনা, যে আমি ক্যাশ দিব তারপরে আমার মাল আসবে না, আমার তারপরে তো আমার এটা ক্যাশটা মার যাবে, সো আমি আগে হাতে নিয়ে তারপরে আমি টাকা দিব। সো এইটা একটা কারণ। তো ওইটা তো একটা আছেই। ওইটাও যেটা করা যেতে পারতো যে ক্রেডিট কার্ড অন ডেলিভারি, মানে আমি ডেলিভারি ম্যান নিয়ে আসলো এবং হাতে একটা পস মেশিন নিয়ে আসলো, আপনি ধরুন ক্যাশ না দিয়ে ক্রেডিট কার্ড দিলেন, সে তখন ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে অথবা কিউআর কোড যেটাই হোক না, মানে আপনার MFS এর মাধ্যমে হতে পারে অথবা যেটাই হোক না কেন। সো এই জিনিসটা আমি তারপরেও আমাদের হচ্ছে না কয়েকটা কারণে, কিন্তু একটা মানে ইনসেন্টিভ যদি দেওয়া যায় যে আপনি একটা ক্যাশব্যাক পাবেন, যে ক্রেতা সেও ধরেন 1.5% ক্যাশব্যাক পাবে, যে বিক্রেতা সেও 1.5% ক্যাশব্যাক পাবে, এই যে 3% ক্যাশব্যাক, এইটা যদি একটা সরকার একটা ফান্ড করতে পারে, যে মনে করেন একটা 300 কোটি টাকার একটা ফান্ড করলো, আগামী বাজেটেই করলো, ধরেন যে ঠিক আছে আগামী 3 বছরের জন্য যারা ডিজিটাল ট্রানজাকশন করবে তারা এই ধরনের ক্যাশব্যাক পাবে, ক্রেতা বিক্রেতা উভয় পাবে। তখন কিন্তু দেখবেন যে ক্যাশ না দিয়ে কিন্তু মানুষ ডিজিটাল পদ্ধতিতে দেওয়ার প্রেফার করছে আর কি, হয় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিবে অথবা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসেস, বিকাশ, নগদ এগুলি দিবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সো যে কোনো ডিজিটাল পদ্ধতিতে আপনি যদি ক্যাশ লেনদেন মানে টাকা লেনদেন করেন তখন আপনি ক্যাশব্যাক পাবেন। তখন এই ধরনের একটা যদি ইনসেন্টিভ করা যায়, আবার মনে হয় যে যদি এই ধরনের একটা করে একটা অভ্যাস ক্রিয়েট করে ফেলা যায়, পরবর্তীতে অটোমেটিক্যালি কিন্তু মানুষ এটার যে সুযোগ সুবিধা এগুলো কিন্তু বুঝে যাবে। এবং এতে কিন্তু সরকার, আমি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 300 কোটি টাকার একটা বড় বাজেট, কিন্তু সরকারের দেখেন রাজস্ব কিন্তু বাড়বে ইনডাইরেক্টলি, কারণ এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, সমস্ত ট্রানজাকশনের কিন্তু একটা রেকর্ড থেকে যাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু সরকারের রাজস্ব বাড়বে। সো আমার মনে হয় এইভাবে যদি আমরা এগোই তাহলে ক্যাশলেস যে আমরা চিন্তা করি ট্রানজাকশন, ক্যাশলেস ইকোনমি, ডিজিটাল ইকোনমি, সেটাতে পৌঁছানো আরো তাড়াতাড়ি হবে আর কি। আলোচনায় আরেকটি একটু অন্য বিষয় চলে যায়। শুরুতেই বলছেন ডেটা অ্যানালিসিস, ব্লকচেনের মতো আধুনিক প্রযুক্তিতে আমাদের সরকার কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে সরকারের পক্ষ থেকে? মানে এটা তো ধরেন টাইম টু টাইম হবে, যখন যেটা প্রয়োজন। যেমন মনে করেন এখন হয়তো আমাদের ব্লকচেনের প্রয়োজন, AI এর উপরে প্রয়োজন, 6 মাস পরে হয়তো আরো একটা নতুন কিছু হবে, আর 6 মাস পরে আর নতুন কিছু হবে। সো যখন যেটা প্রয়োজন, আমার মনে হয় শুধুমাত্র আমাদের যে ইউনিভার্সিটিগুলো তাদের দিকে তাকিয়ে না থেকে সরকার থেকেও কিছু কিছু ট্রেনিং প্রোগ্রামের উদ্যোগ নিতে হবে। এটা বিভিন্ন মন্ত্রণালয় থেকে হতে পারে, শিক্ষা মন্ত্রণালয় হতে পারে, ICT মন্ত্রণালয় হতে পারে, আমাদের যে NSDA আছে সেখান থেকে মানে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে তাদের মাধ্যমে হতে পারে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে হতে পারে। কিন্তু যেটাই হোক না কেন এইখানে আপনাকে যাচাই করার, অডিট করার ব্যবস্থা রাখতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেই 2 নম্বরই হচ্ছে, আবার টাকা নিয়ে চলে যাচ্ছে, কোনো কিছুই আসলে রেজাল্ট পাওয়া যাচ্ছে না। সো ওটা থাকতে হবে আর কি। সফটওয়্যার এবং IT সেবা রপ্তানিতে এখন আমাদের কি পরিমাণ হয়, এটা কি এখন আসলে ওইভাবে বলা মুশকিল। যদি আপনি ফর্মাল চ্যানেলগুলো চিন্তা করেন, আপনি যদি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অথবা বাংলাদেশ ব্যাংকের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে এটা হচ্ছে কয়েকশো মিলিয়ন ডলার। আর আপনি যদি এমনি ওভারঅল চিন্তা করেন, যেখানে বিকজ আমাদের এখানে হয় কি যে অনেকে কিন্তু টাকাগুলো প্রপার ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসে না, আবার অনেকে কিন্তু করলো এক্সপোর্ট, টাকাটা বাংলাদেশে পুরাপুরি আনে না বা একেবারেই আনে না, হয়তো বিদেশের অ্যাকাউন্টেই রয়ে যাচ্ছে। সো আমরা যদি সবগুলো ধরি তাহলে 1 থেকে 1.5 বিলিয়নের মধ্যে হবে, 1.2-1.3 বিলিয়ন। আগেন এটা কিন্তু একটা আমি আন্দাজ বলছি, হ্যাঁ, বিকজ এটা তো আনঅফিশিয়াল রেকর্ড। আর যদি আমি সরকারি রেকর্ড বলি তাহলে এটা কয়েকশো মিলিয়ন হয় কি, 300-400 মিলিয়নের বেশি না আর কি। বেসিস কি এখন অ্যাডহক কমিটি না ফুল কমিটি লিড দিচ্ছে? বেসিস না, এখন তো প্রশাসক আছে। ও, আপনার বেসিসের ইলেকশন কবে নাগাদ কি হতে পারে? এটা বোধহয় হবে, হয়তো খুব শীঘ্রই হয়তো হবে, আগামী 2-3 মাসের মধ্যেই হয়তো হওয়ার কথা হয়ে যাবে। টেক কোম্পানিগুলোর যে আপনার এখন যে সরকারের নীতি এবং রেগুলেটরি নির্দেশনা আছে, এগুলো কি আপনাদের জন্য যথেষ্ট?
না, যথেষ্ট না তো। আমি যেটা বললাম তো আপনাকে, যে বেশ কিছু নতুন নতুন পলিসি তৈরি করতে হবে। যেমন ন্যাশনাল এআই পলিসি লাগবে, আপনার আইওটি পলিসি লাগবে, আপনার কিভাবে আমরা যে 5G ইউজ করব, আমার কিছু ডিজিটাল যে সিকিউরিটি আমাদের যে অ্যাক্ট রয়েছে সেখানে কিছু আপডেট আনতে হবে, বিকজ ওখানে অনেক কিছু কভার করা নাই। নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে সেগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন। সো এই জাতীয় পলিসিগুলো আমার মনে হয় তৈরি করে ফেলা অবশ্যই দরকার। এবং আরেকটা বড় জিনিস যেটা দরকার, যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো পারতপক্ষে R&D হয় না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় না। এবং এটা সব ক্ষেত্রে, এটা আমি আইটির ক্ষেত্রে বলছি না, আপনি ওষুধের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে এটা হয় না। সো এটা না হওয়ারও একটা কারণ আছে, যে বিকজ যেহেতু আমাদের এখনো পর্যন্ত আমরা আইপির ব্যাপারে, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মেধাস্বত্বর ব্যাপারে অতটা সিরিয়াস না। আমরা আসলে কপি পেস্ট করলে কোনো সমস্যা নাই, আপনি নীলক্ষেতে গিয়ে বই ফটোকপি করে ফেলতে পারেন, এখানে কপিরাইট নিয়ে আপনি চিন্তাই করেন না, আসলে আপনি জানেনও না যেটা আপনি ইলিগাল কাজ করছেন। সো এই জিনিসগুলো যেহেতু আমরা সিরিয়াসলি এখনো নেই না, সেই জন্য নতুন কোনো গবেষণা আমাদের দেশে হয় না। কিন্তু এটা আমাদের হওয়ার সময় এসে গেছে মানে আসলে আমরা এখনো দেরি করে ফেলেছি। কারণ আপনি জানেন যে এই বছরের নভেম্বরে আমাদের কিন্তু এলডিসি থেকে গ্রাজুয়েশন করার কথা, এবং আমরা মানে আরো এই 2031 আমাদের যখন ট্রিপস এগ্রিমেন্ট আমাদের শেষ হয়ে যাবে, যদিও এটা কথা চলছে আরেকটু 3 বছর বাড়ানোর জন্য, সো সেটা যখন শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে এইগুলো আমরা ইচ্ছা মতো করতে পারছি না, কপি পেস্ট। আপনি ওষুধের কথা চিন্তা করলে আপনার একটা প্যারাসিটামলের দাম দেখা যাবে যে একটা প্যারাসিটামলের দাম 50 টাকা হয়ে গেছে, একটা ট্যাবলেটের দাম। সো ওভাবে তো আপনি করতে পারবেন না। সো আপনাকে নিজস্ব মেধাস্বত্ব তৈরি করতে হবে, এবং সেজন্য গবেষণাতে ইনভেস্ট করতে হবে। কিভাবে? 1 নম্বর হচ্ছে এইখানেও একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিকে একসাথে কাজ করতে হবে, সরকারকেও একসাথে কাজ করতে হবে। সো এই টাইপাট্রেট কাজ করতে হবে, যে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং সরকার। কিভাবে? সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি বলবে যে ঠিক আছে, আমি গবেষণা, আমার একটা জিনিস তৈরি করতে হবে, আমার একটা গবেষণা লাগবে, একটা ইউনিভার্সিটির সাথে চুক্তি করবে, তাকে সে টাকা দিবে, ইউনিভার্সিটি গবেষণা করবে, গবেষণার যে ফলটা সেটা আবার সেই ইন্ডাস্ট্রি নিয়ে, সেই কোম্পানিটা নিয়ে সেটাকে কমার্শিয়ালাইজ করবে। ইন্ডাস্ট্রিও তার একটা রেজাল্ট পেলো, একাডেমিতেও তারা রিসার্চ করতে পারলো, আচ্ছা তারাও টাকা পেলো। গভর্নমেন্টকে এখানে এগিয়ে আসতে হবে এইভাবে, যে সব কোম্পানি কিন্তু এটা করতে চাইবে না, টাকা খরচ করতে চাইবে না। সরকার বলতে পারে যে ঠিক আছে, তুমি যত টাকা ইনভেস্ট করবে বছরে R&Dর জন্য, আমি সেটার উপর একটা ট্যাক্স রিবেট দিব, 10% ট্যাক্স রিবেট দিব, কথার কথা। তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকে উৎসাহিত হচ্ছে যে R&Dতে ইনভেস্ট করার জন্য। আবার আরেকটা জিনিস হতে পারে, সরকার বলতে পারে যে হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে, তুমি যদি 1 কোটি টাকা দাও, সরকারও 1 কোটি টাকা দেবে, ম্যাচিং গ্র্যান্ট দেবে ওই রিসার্চ কোম্পানিকে বা ইউনিভার্সিটিকে। যে ঠিক আছে, একটা কোম্পানি যেই টাকা দিচ্ছে, সরকারও ম্যাচ করে একই টাকা দিবে, এবং ওরা তখন রিসার্চ করবে। সো প্রজেক্ট ভিত্তিতে বা রিসার্চ ভিত্তিতে এই ধরনের সরকারি পার্টিসিপেশনটা লাগবে। কিন্তু যেটাই হোক না কেন, R&D বা গবেষণা এবং উন্নয়ন আমাদের এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি করা দরকার, আমাদের তাড়াতাড়ি করে আমাদের নিজস্ব মেধাস্বত্ব তৈরি করা দরকার।